বাংলাদেশের ইতিহাসে আরো একটা লজ্জাজনক অধ্যায়ের সূচনা করে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই লজ্জাজনক ইতিহাসের নেপথ্যের যে নায়ক সে হলো ডক্টর আসিফ নজরুল। দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআর এর আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে, এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন যাচ্ছেন তিনি? স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না। ওনাকেও গদি থেকে সরকারের অস্তিত্ব বিলীন, দেশের 90% আর্মির দখলে চলে গিয়েছে। এবার সরকারিভাবে ঘোষণা করলো বাংলাদেশি সেনা। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। চারদিকে খুশির বন্যা, নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে। জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে, সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, বরং জামাতের সাথে মিটিং এ কি আলোচনা হয়েছে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে একটি হলো, কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরো বেশি তোলপাড় সৃষ্টি করা নিউজ। দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরেকজন প্রধান বিচারপতি, আজকে তারা বৈঠক করেছে। দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্য যথেষ্ট এই খবরটা। জরুরি বলেই এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতি। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, যার কিছুটা বিশেষ অংশ আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমি আসলে বেশি কথা বাড়াবো না। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা মনোযোগ সহকারে দেখে আসি। সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব, এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত, তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে। তিনি বলছেন যে ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে। কথা কিন্তু সত্য, আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলা, যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে, কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছেন, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে। বাট ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে, উনি বিদায় নিতে পারবেন না। মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না। ওনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে, বিভিন্ন জায়গায় এক একজন এক এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে, সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে? কেউ কেউ বলছেন বাড়ছে, কেউ কেউ বলছেন ভাই কাদের বাড়ছে? এনসিপির নেতা কর্মীদের বাড়ছে, বাকিদের কেউই শান্তিতে নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোসর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? মাসুদ কামালের এই বক্তব্য শতভাগ যৌক্তিক। ঘটতেছে বাংলাদেশে, রাস্তায় একজনকে পিটাইতেছে, বলতেছে স্বৈরাচারের দোসর, ফেসিস্টের দোসর। এটি তার পরিচয়। সত্য মিথ্যা জানার টাইম নাই, পিটাও, মব করো, লুটপাট করো। তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে, কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে। আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা। তো তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার, যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি, এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না। 25শে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন। তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ, মানে ডক্টর ইউনূসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই, আমি এগুলো বুঝি না, অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না, তাদের কি বলবো, আমি নিজেই ভুল করি। আচ্ছা, এখানে মোট কথা মুর্দা কথা, তিনি যতটুকু বক্তব্য, বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে, তার এই সাক্ষাৎকারটা এসেছে যে আওয়ামী লীগকেও তিনি বিভাজন করছেন। মাসুদ কামালের দাবি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন। আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত, জঙ্গি ট্যাগ দিয়া, তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া, দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক করছে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। আবার এই মুহূর্তেও ডক্টর ইউনূসের শাসনামলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না, নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর, ওইটা করলে ভারতের এজেন্ট, ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে, এগুলো আসে। তাহলে ট্যাগিং এর যে রাজনীতি, এটা কি ডক্টর ইউনূস সরকার বন্ধ করতে পেরেছেন? পারেননি।
তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন? না, তিনি তো নিরপেক্ষ সরকার। কিন্তু তার নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন? কোনোভাবে পারেন নাই। এনসিপির প্রতি তার আশীর্বাদ, তার ভালোবাসা, সাপোর্টিং, সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো, এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য, এবং তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য। আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন। ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে, অলরেডি আগামীকালকে 15 লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে। এই সিচুয়েশনগুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, বিএনপি বলতেছে আদায় করে নিবে অনেক ক্ষেত্রে, তো সেই আদায় করার যদি সিচুয়েশন হয়, ডক্টর ইউনূসের স্বাভাবিক পদত্যাগ হবে না, মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না, তাকে হয়তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে। এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে। আর সেখান থেকে হয়তো মাসুদ কামাল সাহেব বাকি কথাগুলো বলছেন। দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে, সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআরের আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআরের কর্মবিরতির কারণে, সব মিলিয়ে 25 বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে। এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন তার এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তি লগ্নে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন যাচ্ছেন তিনি? তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ? তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন, সেই কয়দিনে দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয়, তাহলে সমাধানটা কে দেবেন? 4 দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাপানে নিক্কই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন। নিক্কই সম্মেলনটা তার কাছে কি এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ? এই ব্যাপারে জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা, যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন, তাহলে সেটা ভয়ানক। পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। জুলকারনাইন শাহের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন, গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তুলে নিয়ে এসেছেন। গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদিও তিনি পোস্টটা দিয়েছিলেন। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন যে জাপান যাচ্ছেন আজকে রাতেই প্রধান উপদেষ্টা। বলেছেন, সফরকালে বাংলাদেশ জাপানের মধ্যে 7টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। এর মধ্যে সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে। তার মানে বেসরকারি চুক্তি, এবং শোনা যাচ্ছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা আলোচনা জাপানের সাথে হবে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। সেটা নিয়েও চতুর্দিকে বিতর্ক তৈরি হচ্ছে যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দুতিয়ালি করতে প্রধান উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি জাপানে কোনো মিটিং করবেন কিনা, এই আলোচনাও চতুর্দিকে চলছে। এই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন সচিব। সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সহায়তা চাইবে, এমনটাও জানানো হয়েছে। মূলত নিক্কই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যই প্রধান উপদেষ্টা যাচ্ছেন। বাকি যে কথাগুলো যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং হবে, এগুলো আসলে ফর্মালিটি। এগুলো গত কিছুদিনে অনেক দেখা গেছে, এবং জুলকারনাইন শাহের যেটা বলেছেন যে গত 9.5 মাসে প্রফেসর ইউনূস যে পরিমাণ বিদেশ সফর করেছেন, এর চাইতে রাষ্ট্রপ্রধান হিসেবে বেশি বিদেশ সফর করেছেন শুধুমাত্র পৃথিবীতে একজনই, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া কেউ এর চাইতে বেশি বিদেশ সফর করেননি। কিন্তু বিদেশ সফর থেকে, প্রধান উপদেষ্টার বিদেশ সফর থেকে বাংলাদেশের অর্জন প্রায় শূন্যের কোটায়। বিনিয়োগ তো আসেইনি, বরং গত 9.5 মাসে বিনিয়োগ কমেছে শোনা যাচ্ছে 72%-এরও বেশি। ব্যবসা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। সচিবালয়ে যখন চরম অচলাবস্থা চলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারগুলো যখন এখনও ঝুলে আছে, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে কি হবে না, এরকম আলোচনা যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো আলোচনা তৈরি হচ্ছে সমাজে, তখন প্রধান উপদেষ্টা কেন একেবারে অভিভাবকহীন করে, দেশ এবং সরকারকে অভিভাবকহীন করে জাপান সফরে এবং নিক্কই সম্মেলনে তার উপস্থিতিটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, সেটার সমালোচনা হচ্ছে। আসলে সেখানে কি হবে? আর এই যে 4 দিনের সফর তিনি করবেন, শোনা যাচ্ছে জাপান সফরের পরে তার আরও সফর রয়েছে কাছাকাছি সময়ে। এই যে সফরগুলো, এই সফরগুলো থেকে আদতে কোনো অর্জন হচ্ছে না বলেও সমালোচনা রয়েছে। কিন্তু জাপান সফরে যে 4 দিন থাকবেন, সেই 4 দিন যাওয়া আসা মিলিয়ে যদি 6 দিন হয়, তাহলে এই 5-6 দিন দেশ যে অনিশ্চয়তার মধ্যে থাকবে, সেই অনিশ্চয়তার মধ্যে দেশে যদি আরও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কারণ বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি, ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু ঝুলে আছে, সচিবালয়ে রীতিমতো দাবানলের মতো আন্দোলন চলছে, আর্মিকে এখনও
সমঝোতায় আনা যায়নি, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে তার এই দেশ ত্যাগটা একটু রিস্কি হয়ে যায়। আবার অনেকে আগ বাড়িয়ে এই কথাও আলোচনা করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস পরিস্থিতি খারাপ দেখে হয়তো দেশের বাইরে আপাতত সফরে যাচ্ছেন, যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তিনি দেশের বাইরে থেকে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতি বৈঠক হয়েছে, সেটা সারা ইউটিউবের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরো বেশি তোলপাড় সৃষ্টি করা নিউজ। দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরেকজন প্রধান বিচারপতি, আজকে তারা বৈঠক করেছে। ওই বৈঠকের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঢুকতে দেওয়া হয়নি। ওই বৈঠকের কি গুরুত্ব আছে বাংলাদেশের রাজনীতিতে সেটা কিছুদিনের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো। সকল কিছু এই 4-5 দিনে ঘটে যাওয়া ব্যাপারগুলা মিলিয়ে নেন। বাংলাদেশের মধ্যে এখন সরকারি কর্মকর্তাদের বিক্ষোভ চলছে। কিছুদিন আগে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছে, আবার আর্মির সাথে শীতল একটা যুদ্ধ হয়েছে ডক্টর ইউনূসের সাথে। এগুলা সকল কিছু যখন সমাধান হয়ে গিয়েছে তখন ডক্টর ইউনূস কি করেছে, বিএনপির সাথে আলাদাভাবে বৈঠক করেছে, জামাতের সাথে এবং এনসিপির সাথে আলাদা করে বৈঠক করেছে। বৈঠকের ফলাফল কিন্তু অর্শনিব্য ছিল। তারপরে আর্মির সাথে হালকা পাতলা শীতল যুদ্ধ চলতেছিল, সেটাও কিন্তু আর্মি গতকালকে সংবাদ মাধ্যমে এসে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা করিডোরের ব্যাপারে অনর, কিন্তু আমাদের সাথে সরকারের সাথে তেমন বড় কিছু এখনো হয়নি, আমরা সরকারের কথা শুনেই কাজ করছি। তারপরেই কিন্তু সেনাবাহিনী জামাতের সাথে বৈঠক করে। দেশের মধ্যে কিন্তু এক একজনের সাথে বৈঠকের অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। কার সাথে কার বেশি ভালো সম্পর্ক, সামনে কি হতে যাচ্ছে, এত বেশি বৈঠক হচ্ছে একজনের সাথে, এটা হজবরল অবস্থা। কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। সেই কারণে এত বেশি বৈঠক, এত কথা, একজনের সাথে কিছুদিন পর পর বৈঠক করছে। আজকে যে বৈঠকটা হয়েছে বা হচ্ছে এখন, সেটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। কারণ রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রের এখন গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা হচ্ছে এখন। কেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেটার জায়গার মধ্যে এখন আওয়ামী লীগের একজন লোকই আছে, তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। তাই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রধান বিচারপতি বৈঠকটা অনেক গুরুত্ব বহন করে। তাদের অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে হতেও পারে। তা না হলে হঠাৎ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক কেন বসুক? আর সেই জায়গায় আইন উপদেষ্টাকে কেন ঢুকতে দেওয়া হবে না? হয়তো অনেক প্রাইভেসি থাকতে পারে। দেশের মধ্যে সেনা শাসন জারির কথা বারবার বলা হচ্ছে। যত বেশি বারবার সেনা শাসন জারি কথা বলা হবে, আজকে হয়ে যাবে কাল হয়ে যাবে বলা হবে, তখন সেনা শাসন জারি হবে না। যখনই সকল চিন্তা মানুষ মাথা থেকে ফেলে দিবে সেনা শাসন জারি হতে পারে, তখনই দেখবেন হঠাৎ করে বাংলাদেশের সামরিক শাসন জারি হয়ে যেতে পারে। এমন কিছু বাংলাদেশের জনগণ চিন্তা করবে না, মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে, তখনই বাংলাদেশে সেই জিনিসগুলো ঘটে। এগুলা কাল্পনিক ভাবে। সেই কারণেই তো আইনস্টাইন বলেছিল জ্ঞানের থেকেও কল্পনা শক্তি অনেক বড়। জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি, এটা হবে ওইটা হবে এটা হচ্ছে, কিন্তু কল্পনা শক্তি আরো ডেঞ্জারাস। কল্পনা শক্তির মাধ্যমে বাংলাদেশে কখন কি হয়ে যায় কেউ আমরা আসলে কল্পনা করতে পারবো না। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিও কিন্তু ইন্ডিয়া বেড়ে গিয়েছে। ওবায়দুল কাদের অনেক দিন পরে এসে মিডিয়াতে বক্তব্য দিয়েছে। এগুলো কিন্তু এমনি হচ্ছে না, 8-9 মাস দেয়নি, এখন কেন এসেছে? নিশ্চয়ই শেখ হাসিনা গ্রিন সিগন্যাল আছে এবং শেখ হাসিনা এখনো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবেই রেখেছে। তাই ওবায়দুল কাদের আবার অ্যাক্টিভ হয়েছে। আর আওয়ামী লীগের ভালো সময় সামনে আসছে এবং আওয়ামী লীগও কিভাবে করে আগাতে হবে, কিভাবে করে গোছাতে হবে, সকল প্রক্রিয়া কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। তাই বাংলাদেশে এত অ্যাক্টিভিটি, তাই প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ, আর্মির সাথে জামাত ইসলামীর সাক্ষাৎ, ডক্টর ইউনূসের এসব নাটক, সরকারি সকল কর্মকর্তার বিক্ষোভ। আবার এই সরকার চাচ্ছে সরকারি সকল কর্মকর্তাকে ছাঁটাই করে দিতে। অনেক কিছু ঘটে যাচ্ছে, কারণ শেষের দিকে চলে এসেছে ডক্টর ইউনূস সরকার। এখন রাষ্ট্রপতির শেষ খেলা। আমি সবসময় বলি রাষ্ট্রপতি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আর্মিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর প্রধান বিচারপতিও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তারও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষমতা রাখে। তাই আলোচনা চলছে যে বাংলাদেশের সামনে কি হবে, কি হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো অনেক কিছু ক্লিয়ার না, আমরাও অনেক কিছু ক্লিয়ার হলো এখানে এখন বলতে পারবো না, কারণ এটা অনেক সিকিউরিটির ব্যাপার আছে। ঘটলে যখন কি হবে না হবে সকল কিছুই আপনারা দেখতে পাবেন, বুঝতে পাবেন। অলরেডি এখানের ভিতরে কিন্তু আমি উদাহরণ দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। যারা বুঝার কথাই আছে না, সমাজদার আদমিকে ইশারায় কাঁপিয়ে তারা বুঝে যাবেন। ধন্যবাদ সকলকে, একটু অপেক্ষা করুন, অনেক কিছুই ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা সবাই মনোযোগ সহকারে সব কয়টি ভিডিওর আলোচনা শুনেছেন এবং হয়তো সবকিছু বুঝতে পেরেছেন।
দর্শক এই ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক সেই সাথে আরও জানিয়ে দিন আপনারা ঠিক কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই, আবারও দেখা হবে এরকম কোনো একটি আপডেট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।